এদিকে যে কোনো মুহূর্তে পতন ঘটবে তারেক রহমানের সরকারের। হঠাৎ একই কাণ্ড করে বসলেন শেখ হাসিনা। উঠে যাচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খেলা যে কোন লেভেলে চলতেছে বোঝা মুশকিল। যে কোনো মুহূর্তে তারেক রহমানের সরকারের পতন হতে পারে। গণ অভ্যুত্থানের দরকার হবে না, সরকার পতন হয়ে যাবে। সরকার সবকিছু জগা খিচুড়ি বানিয়ে ফেলছে। একটি অডিও বার্তা, যে বার্তাটি এসেছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। তারেক রহমানকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু কেন ধন্যবাদ দিলেন শেখ হাসিনা? তারেকের দিল্লি সফরের সঙ্গে কি শেষ পর্যন্ত জুড়ে যেতে চলেছে শেখ হাসিনার বাংলাদেশের প্রত্যাবর্তনের রাজনৈতিক সমীকরণ? প্রত্যাবর্তনের পরে আইন শৃঙ্খলা এবং বিচারিক প্রক্রিয়া কি হবে? তারপর প্রশ্ন আসবে তার নিরাপত্তাকে নিশ্চিত করবে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার কি হবে? দেশে ফিরে তিনি যদি রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেন। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ ও বিদেশ থেকে আসছে অভিনন্দন বার্তা, কিন্তু সব রাজনৈতিক কোলাহলকে ছাপিয়ে গেছে একটি অডিও বার্তা, যে বার্তাটি এসেছে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। তারেক রহমানকে তিনি ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু কেন ধন্যবাদ দিলেন শেখ হাসিনা? আর শেখ হাসিনার ১ নম্বর শত্রু ডক্টর ইউনূসকে কেন রাষ্ট্রপতি বানানো হলো না? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি দীর্ঘ সময় ধরে সামলেছেন রাজপথ, সয়েছেন শত রাজনৈতিক ঝড়ঝাপটা, তিনি এখন বঙ্গভবনের নতুন বাসিন্দা। তবে পুরো ঘটনার সবচেয়ে মোড় ঘুরিয়ে দেওয়া অধ্যায়টি উন্মোচিত হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে। একটি অডিও বার্তা দেন শেখ হাসিনা। তার বক্তব্য একেবারে স্পষ্ট ও বিস্ফোরক। তিনি সরাসরি নিশানা করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। শেখ হাসিনার ভাষায়, ডক্টর ইউনূস আবার রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছিলেন। রাষ্ট্রপতি হওয়ার জন্য তার জিহ্বা এক হাত লকলক করছিল। সেদিক থেকে ওকে রাষ্ট্রপতি বানায়নি বিএনপি। শেখ হাসিনা ডক্টর ইউনূসকে কঠোর ভাষায় আক্রমণ করে বিএনপিকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা বলেন, এদিক থেকে আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে সুদখোর বাটপারকে আবার এনে বসায়নি, তাহলে বাকি যেটুকু আছে দেশটা সব চিবিয়ে খেয়ে ফেলত। কথাটি কিন্তু এখানেই শেষ হয়নি। শেখ হাসিনা যোগ করেন এক গভীর রাজনৈতিক হিসাব। তিনি বলেন, অন্তত একজন রাজনীতিবিদকে দিয়েছে, সেটাই বড় কথা। অর্থাৎ তীব্র শত্রুতা আর দীর্ঘদিনের রাজনৈতিক বৈরী সম্পর্কের পরেও শেখ হাসিনা স্বীকার করে নিলেন একজন পেশাদার রাজনীতিবিদের মর্যাদা আমলা বা সুশীল সমাজের প্রতিনিধির চেয়েও অনেক বেশি। এখন বড় প্রশ্ন হলো, শেখ হাসিনা কেন বললেন অন্তত একজন রাজনীতিবিদকে দিয়েছে? এই বাক্যটির পেছনে লুকিয়ে আছে শেখ হাসিনার নিজের জীবনেরই এক বড় রাজনৈতিক ভুল। ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের অনেক প্রবীণ ও ঝানু রাজনীতিবিদ ছিলেন, যারা দলের জন্য আজীবন ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু শেখ হাসিনা তাদের বাদ দিয়ে রাষ্ট্রপতি পদে বসিয়েছিলেন সাবেক আমলা মোহাম্মদ শাহাবুদ্দিনকে। আমলাদের দিয়ে যে রাজনৈতিক সংকট মোকাবেলা করা যায় না, সেটি শেখ হাসিনা তার শাসনামলের শেষ মুহূর্তে হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। তারেক রহমান কিন্তু শেখ হাসিনার সেই ভুল থেকে শিক্ষা নিয়েছেন। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির পদে বসানোর জন্য দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে বিশাল চাপ ছিল, কিন্তু তারেক রহমান আপোস করেননি। তিনি স্পষ্ট বার্তা দিলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ কোনো পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়। সেখানে প্রয়োজন রাজপথ থেকে উঠে আসা এক অভিজ্ঞ রাজনীতিবিদের, যিনি সংবিধান বোঝেন, রাজপথ বোঝেন এবং দলের তৃণমূলের সঙ্গে যার গভীর সংযোগ রয়েছে। আর তাই সমস্ত চাপ প্রত্যাখ্যান করে তারেক রহমান দলের প্রবীণ নেতা মির্জা ফখরুলকে বেছে নেন। তারেক রহমানের এই একটি সিদ্ধান্ত দেশের রাজনীতিকে দুটি সংকেত দিল। প্রথমত, রাজনীতিবিদদের সম্মান ফিরিয়ে আনা। বিগত 2 দশকে বাংলাদেশের রাজনীতিতে সুশীল সমাজ বা আমলাতন্ত্রের প্রভাব যেভাবে বাড়ছিল, তা রাজনীতিবিদদের কার্যকারিতা প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। মির্জা ফখরুলের এই আসন গ্রহণ রাজনীতিবিদদের জন্য এক বড় জয়। দ্বিতীয়ত, জাতীয় ঐক্য বজায় রাখা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একজন ব্যক্তি যাকে বিরোধী দলও শ্রদ্ধা করে। রাজনীতিতে চিরশত্রু বা চিরমিত্র বলে কিছু নেই। শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই দুই মেরুর রাজনৈতিক ব্যক্তিত্ব। তা সত্ত্বেও একজন রাজনীতিক হিসেবে তারেক রহমানের এই সিদ্ধান্তের প্রশংসা না করে থাকতে পারেননি শেখ হাসিনাও। শেখ হাসিনার এই ধন্যবাদ কেবল একটি বাক্য নয়, এটি একটি বার্তা। দেশ পরিচালনায় যতই মতভেদ থাকুক, দিন শেষে রাজনীতিটা রাজনীতিবিদদের হাতেই থাকা নিরাপদ। যে কোনো মুহূর্তে তারেক রহমানের সরকারের পতন হতে পারে। পতন হতে পারে এই কারণে সরকারের পররাষ্ট্র নীতি বুঝতে হবে। যদি পররাষ্ট্র নীতি না বুঝে গণ অভ্যুত্থানের দরকার হবে না, সরকার পতন হয়ে যাবে। সরকার সবকিছু জগা খিচুড়ি বানিয়ে ফেলছে, আউড়িয়ে ফেলছে। এই সরকার ভালো করেই জানে যে তারা যে ক্ষমতায় এসেছে, জনগণের শুধু ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যায় না। জনগণের ভোটে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসা দিত, তাহলে 5ই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল সেটা দরকার হইত না। সরকারকে বুঝতে হবে যে ইতিমধ্যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছে। কে উল্লেখ করেছে? জাতিসংঘ। আপনি কি করলাম, আমি কি করলাম, এতে কিছু আসে যায় না। কিন্তু জাতিসংঘের অত্যন্ত শক্তিশালী যে ইউনিট, নিরাপত্তা পরিষদ থেকে মন্তব্য করা হয়েছে যে বাংলাদেশের জঙ্গি আল কায়দা এরা আছে, এরা ঘাঁটি গেড়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। সরকার আবারও ভুল পথে যাইতেছে। জাতিসংঘ একটা কথা কিন্তু এমনি এমনি বলে না। এখানে জাতিসংঘের তদন্ত আছে, আমেরিকার FBI তদন্ত আছে, মোসাদের তদন্ত আছে, রয়ের তদন্ত আছে, বিভিন্ন দেশের তদন্ত রিপোর্টের ভিত্তিতে জাতিসংঘ বলেছে যে বাংলাদেশে জঙ্গিরা ঘাঁটি গাড়তেছে। সরকারের উচিত ছিল জাতিসংঘকে আশ্বস্ত করা যে আমরা এটা তদন্ত করে দেখছি, এবং সাথে সাথে একটা তদন্ত টিম গঠন করা। এটাই হলো সরকারের নীতি হওয়া উচিত ছিল। রাস্তায় থাকা, বিরোধী দলে থাকা আর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা এক কথা নাই। রাস্তায় আপনি দিনে রাখতে স্লোগান দিতে পারেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, বয়কট দিল্লি, 7 সিস্টার খাইয়ে ফেলবো, দিল্লি দখল করে ফেলবো, এগুলো আপনি বলতে পারেন, রাস্তায় বলতে পারেন। যখন সরকারে চলে যাবেন তখন আর আপনি স্লোগান দিতে পারবেন না। মনে রাখবেন, বাংলাদেশের কাছে ভারতের চাওয়া কিছু নাই, একটা চাওয়া আছে, সেটা আমি বলছি, এবং শেখ হাসিনার কাছ থেকে সেটাই তারা নিয়েছিল। ভারত একটা বৃহৎ রাষ্ট্র, বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য না করলে তাদের তেমন ক্ষতি হবে না। বরঞ্চ যেহেতু প্রতিবেশী বদলানো যায় না, আর বাংলাদেশের চারিদিকে ভারত, সেহেতু ভারতের সাথে সবকিছু বন্ধ করলে বাংলাদেশ চলতে পারবে না। বাংলাদেশের মানুষের কষ্ট হবে, গরিব মানুষের কষ্ট হবে, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের কষ্ট হবে, বাংলাদেশে দুর্ভিক্ষ হবে। সে ব্যাপারে পাকিস্তানের কাছ থেকে আমরা কোনো সহযোগিতা পাবো না। সাবেক কিছু সেনাবাহিনীর সদস্য এবং চিহ্নিত 1971 সালে পরাজিত শক্তি রাজাকার আল-বদর আল-শামস, এরা এই সারাদিনই দিল্লি দখল করার হুমকি, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, কারণ এরা হলো পাকিস্তানি এজেন্ট। পাকিস্তানের, মিশরের পয়সা খাওয়া এজেন্টেরা। এই যে তারেক রহমান 6 মাস হলো ক্ষমতায় আসছে, এখন পর্যন্ত ভারত সফরে যাচ্ছে না এদের কথা শুনে। মালয়েশিয়া গেছে, চীন গেছে, কিন্তু তার উচিত ছিল প্রথমেই ভারতে যাওয়া। পররাষ্ট্রনীতি যে এমন একটা জিনিস। আমি আরো একটা কথা বলি, এবারকার এই যে ব্রিক্সের যে আমন্ত্রণ করেছে,
এই আমন্ত্রণে যদি তারেক রহমান না যায় তাহলে ভারত যাওয়ার সুযোগ তার আর হবে না। ভারত তাকে আর অ্যালাউ করবে না এবং আমন্ত্রণ করবে না, তার আগের সরকার পতন হবে। ইউনুস আমলে যে হইচই হুঙ্কার দেখেছেন, সেটা চেষ্টা খাবো ডক্টর ইউনুস থেকে শুরু করে দিল্লি দখল করবো, পশ্চিমবাংলা দখল করবো, অনেক কিছু বলেছে। কূটনীতিক কারণে ভারত এগুলো গায়ে মাখে নাই, কিন্তু লিখে রাখছে। গত 12ই ফেব্রুয়ারি কথিত নির্বাচনে ঠিক পরের মাস তথা মার্চ মাসেই দারাজ কণ্ঠে বলেছিলাম, ফেসিস্ট তারেক যদি ওর ওয়াদা বরখেলাপ করে তাহলে ওর পরিণতি হবে ঠিক ওর বাপ দিয়ার মতো। ওর শরীরের অবশিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ, সর্বশেষ মাংস পিণ্ডলি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। দেশের 18 কোটি জনগণ সেটি ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে। মনে হচ্ছে সেই সময়টা খুব কাছাকাছি চলে আসছে। মনে রাখবেন, রশি ধরে ঝুলে থাইকা কোন রকম নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে হইলে ফেসিস্ট তারেকের দিল্লি সফরে যেতেই হবে। এই ছবিটা একটু ভালো কইরা দেখেন, এইখানে কে মন্ত্রী আর কে রাষ্ট্রদূত একটু ভালো কইরা দেখেন তো। বডি ল্যাঙ্গুয়েজটা একটু বুঝা নিয়েন। কিন্তু পার্শ্ববর্তী বন্ধু প্রতিম রাষ্ট্র এতবার আমন্ত্রণ জানাবে আর আপনি তাদের অপমান করবেন, সফরে যাবেন না। এইখানে দেশের 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারণের ব্যাপার রয়েছে। আজকে দেশের জনগণ কিন্তু বিদ্যুৎ, অত্যাবশ্যকীয় প্রয়োজন গ্যাস, জ্বালানি তেল উভয় একটা মহা সংকটের মধ্যে পড়ছে। আর এই সংকট থেকে উত্তোলিত হলে তার জন্য সবচাইতে সহযোগিতার হাত যিনি সবার আগেই বাড়িয়ে দিতে পারেন, তিনি আপনার পার্শ্ববর্তী ওই বন্ধু প্রতিম রাষ্ট্রটি। পানির মধ্যে বসবাস করবেন আর কুমিরের সাথে লড়াই করবেন, এমনটা চিন্তা করাটা তো সবচাইতে বড় আত্মঘাতী। আবারও আপনাদের সামনে পুনর্ব্যক্ত করে বলতেছি, ভারত সফরে যাবে না। ফেসিস্ট তারেকের এমন দুঃসাহস বা এমন কলিজা ওর মধ্যে নাই। মনে রাখবেন, ও যাবে, ওর যেতে হবে। আর যদি না যায় তাহলে তো আরো ভালো। যতদিন পর্যন্ত এই দেশে বিদ্যুৎ, গ্যাস, পানি, চিকিৎসা, অন্ন, বস্ত্র এইগুলো আপনাদের অন্তত পক্ষে ন্যূনতম 70% নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত ওই সরকারের মধ্যে থাকা যাদের মাধ্যমে চাঁদাবাজি করে লক্ষ লক্ষ কোটি টাকা এরই মধ্যে হাতিয়ে নিয়েছে এই বিদ্যুৎ মন্ত্রী টুকু এবং ফ্যাসিস্ট তারেক গং, গ্যাসের দাম অতিরিক্ত বৃদ্ধি করেও গ্যাস পাওয়া যাচ্ছে না, সিন্ডিকেট তৈরি করে এবং প্রাকৃতিকভাবে নিজেরা ইচ্ছাকৃতভাবে গ্যাসের সংকট বাড়িয়ে দিয়ে সেই গ্যাসের মূল্য বৃদ্ধি করে দিয়ে এর থেকে হাজার হাজার কোটি টাকা এরই মধ্যে ওরা বিদেশে পাচার করে নিয়েছে। আমি এর আগেও বলেছিলাম, আগামী দেখবেন এই আগামী যতগুলো মাস এই ফ্যাসিস্ট তারেক সরকার থাকবে, প্রত্যেক মাসে ওরা নতুন করে গ্যাস এবং বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতেই থাকবে। দেশের মানুষ আজকে চরম বিপর্যস্ত অবস্থায়। ডিলার আছে, সার নাই, কারেন্টের খাম্বা আছে, কারেন্ট নাই, তেলের পাম্প আছে, তেল নাই, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যখন আকাশ ছোঁয়া, ঠিক এমন সময় ফ্যাসিস্ট তারেক জনগণের সামনে ওর গৃহপালিত মিডিয়ার মাধ্যমে একটা জিনিস প্রচার করে নিয়ে আসেন যে দেশের 55% অধিক জনগণ নাকি ওর অপকর্মের সাথে যুক্ত এবং তাকে সমর্থন করে। এটা 55% দেশের জনগণকে সমর্থন করে না, দেশের চাঁদাবাজ, দেশের দুর্নীতিবাজ, চোর আর ওর দলের মব সন্ত্রাসীরাই মূলত যে 50%রা ওকে সমর্থন করতেছে। কারণ তাদেরকে বিগত 6 মাসের ব্যবধানে এই দেশের 1800-এর অধিক নিরীহ সাধারণ মানুষকে হত্যা করেছে এই ফ্যাসিস্ট তারেক। তারা বিভিন্ন সময় মব সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে খুন হয়েছে, কিন্তু একজন খুনিকেও এই ফ্যাসিস্ট সরকার গ্রেপ্তার করতে পারে নাই। অন্যদিকে আপনারা দেখেছেন, যখন কারা মহাপরিদর্শক মিডিয়ার সামনে এসে সত্যকে প্রকাশ করে দিলেন যে ডেভিল ইনুস সরকারের সময় কারাগারে বন্দী থাকা 166 জন শীর্ষ জঙ্গি যে কারা থেকে পালিয়ে গিয়েছিল, তাদের নথিটা পর্যন্ত এখন তারা খুঁজে পাচ্ছে না, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। কোথায় সেই সকল জঙ্গিরা? যখন তিনি সেই গোপন কথা ফাঁস করলেন, তাকে সাথে সাথেই কারা অধিদপ্তর থেকে বের করে দিয়ে সেনাবাহিনীতে পাঠিয়ে দেওয়া হলো। আপনারা দেশের জনগণ, আপনারা যদি ফুসে না ওঠেন তাহলে কিন্তু এই ফ্যাসিস্ট তারেক এবং এই জামাতি জোট সরকার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। এরই মধ্যে চায়না সহ একাধিক বিদেশিরা তারা বলে দিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাস তথা শেখের বেটি যতদিন পর্যন্ত দেশে প্রবেশ না করছেন, যতদিন পর্যন্ত তার প্রত্যাবর্তন না হচ্ছে, ততদিন পর্যন্ত তারা এই দেশে এক কানা করে পয়সাও বিনিয়োগ করবে না। মনে রাখবেন, এরই মধ্যে অনেক সাধারণ শ্রমিক এবং আপনারা দিনমজুর সিএনজি চালকেরা বলেছেন, কতদিন এই সমস্যা থেকে উত্তোলিত হবে তাও তো একটা বলতে হবে। তাও তো সরকারের পক্ষ থেকে বলতেছে না। সরকার কিন্তু বলেছে আগামী 2 বছরের মধ্যে এই সমস্যা সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নাই। 2 বছর পরে গিয়ে হয়তোবা এই সমস্যার সম্ভাবনা হবে, তাও আবার হয়তোবা। এখন সিদ্ধান্ত আপনারা নেবেন, 2 বছর এই নরকের মধ্যে নরকীয় জীবন উপভোগ করবেন, নাকি আগামী কয়েক মাসের মধ্যে তারেক এবং এই জামাতি জোট সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। দেশে যখন নিত্য প্রয়োজনীয় সংকট আকাশচুম্বী, মানুষের জীবন যখন নাজেহাল অবস্থা, তখন কিন্তু এই সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, ওই যে বাউলা চুলের জাহিদ, তিনিও মিডিয়ার সামনে এসে বলতেছেন আজকের এই সংকট এর জন্য এই সরকারের ন্যূনতম দায়ী না, এর জন্য সম্পূর্ণ দায়ী নাকি আওয়ামী লীগ সরকার।
আওয়ামী লীগ সরকার যদি দায়ী থাকে, আওয়ামী লীগ সরকারের সময় যদি এত সংকট থাকে, তাহলে আপনারা জনগণ, আপনারা সাক্ষী। আওয়ামী লীগ সরকারের সময় কি পরিমাণ বিদ্যুৎ পেয়েছেন, তখন কি পরিমাণ গ্যাস পেয়েছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কি পরিমাণ ছিল, এর সাক্ষী একমাত্র আপনারা। মনে রাখবেন, এই কথার মাধ্যমে মূলত দেশের জনগণের এই হাহাকার অর্থাৎ কাটা ঘায়ে নুনের ছিটা মারা হয়েছে। এই সরকার এই সংকট মোকাবেলা এবং কি করে মোকাবেলা করে অন্তত পক্ষে দেশের জনগণের মধ্যে একটু হইলেও স্বস্তি ফিরিয়ে আনা যায়, তার কোনো প্রচেষ্টা কিন্তু নাই। বরঞ্চ তারা কাটা খায় নুনের সিটারে নেয়, প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে এবং আপনাদের বিদ্যুৎ সার্ভিস 2 থেকে 3 ঘন্টা দিয়ে অত্যাধিক তা থেকে বিল কেটে নিয়ে সেই সাদাবাজি, ডিজিটাল সাদাবাজির মাধ্যমে সেই টাকা বিদেশে পাচারের প্রতিযোগিতায় নেমেছে। সুতরাং যে কোনো মূল্যেই হোক না কেন, নিজে বাঁচতে, পরিবার বাঁচাতে, দেশ বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট জামাতি জোট সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনাদের এক এবং অভিন্ন হতে হবে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খেলা যে কোন লেভেলে চলতেছে বোঝা মুশকিল। গতকাল ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ মার্কিন দূত সার্জিও গোর, যিনি কয়েকদিন পূর্বে বাংলাদেশ সফর করে গেলেন, সার্জিও গোর গতকাল জম্মু কাশ্মীরের শ্রীনগরে দাঁড়িয়ে বলেছেন, জম্মু কাশ্মীর ভারতের একটা গুরুত্বপূর্ণ অংশ। ভাই, আমেরিকানদের হঠাৎ কি হইলো বলেন তো? মানে আমি কনফিউজড। আমেরিকানরা এমন এমন কথা বলতেছে যেগুলা ভারতের কথা, যেগুলা ভারত সবসময় বলে, কেন বলতেছে? ঘটনা কি? আর এই বক্তব্য, সার্জিও গোরের এই বক্তব্যের পর পাইক্কাদের হাহুতার শুরু হয়ে গেছে। একই সাথে বাংলাদেশি পাইক্কা বীজ যারা আছে, চাইনিজ দালাল যারা আছে, এদের মধ্যেও মারাত্মক চুলকানি দেখতে পাচ্ছি। কেন? কারণ কাশ্মীর নিয়ে পাকিস্তান বহু বছর ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের চেষ্টা করছে। সেখানে হঠাৎ কইরা পাকিস্তানিদের বাপ মার্কিনীরা, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনৈতিক, তিনি যখন ভারতের পক্ষে বক্তব্য দেন, তখন তো ভাই বিষয়টা লেজে গোবরে হয়ে যায়, তাই না? কিন্তু হঠাৎ সার্জিও গোর এমন কথা কেন বললেন? আমেরিকার কাশ্মীর নীতিতে কোনো পরিবর্তন হয়েছে? পাকিস্তান এবং চীন এই বিষয়টাকে কেমনে নেবে, কিভাবে দেখবে? বিশেষ করে একজন মার্কিন রাষ্ট্রদূত শ্রীনগরে দাঁড়িয়ে যখন বলেন ইম্পর্টেন্ট পার্ট অফ ইন্ডিয়া, তখন সেটা ভাই রাজনৈতিক সংকেত। মানেন আর না মানেন, এটার মধ্যে গভীর রাজনৈতিক সংকেত আছে। সার্জিও গোরের সেই সংকেত যে পাইক্কাদের পশ্চাৎ দেশে লাল বাতি লাগাই দিছে, এটা বোঝা যায়। সার্জিও গোরের বক্তব্যের পরেই মার্কিন কূটনীতিককে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাইছে পাইক্কারা, মানে পাকিস্তানিরা। আমার খুব জানতে ইচ্ছে করছে, আমেরিকার হঠাৎ কি হলো? বাংলাদেশ ইস্যুতে ভারত যা বলবে তাই মেনে নেবে, কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে কথা বলতেছে, কিছু তো হয়েছে তাই না? নাইলে তেমনি এমনি কথা বলতেছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ স্বার্থ ছাড়া ভাই বক্তব্য দিবে, এটা মাইনা নিতে হবে। সব খেলার একটাই খেলা হলো চীন, সব খেলার একটাই খেলা হলো অর্থনীতি, সব খেলার একটাই খেলা হলো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী হলো চীন। আর চীনকে মোকাবিলায় ভারতের গুরুত্ব গত 1 দশকে কতটা বৃদ্ধি পেয়েছে, যারা ডিপ্লোমেসি নিয়ে পড়াশোনা করে, যারা ভূরাজনীতি নিয়ে পড়াশোনা করে, তারা খুব ভালো করে বুঝে গেছে। ভারত এখন দক্ষিণ এশিয়ার সামান্য কোনো দেশ না, ভারত এখন ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম প্রধান পরাশক্তি। ভারতের বিশাল অর্থনীতি, বিশাল বাজার, শক্তিশালী সামরিক সক্ষমতা, পাশাপাশি চীনের সাথে দীর্ঘ সীমান্ত আছে। চীনকে ভারসাম্য রাখার মার্কিন কৌশলে ভারতের গুরুত্ব অস্বীকার করবার কোনো সুযোগ নাই। আর এইখানে মূলত পাইক্কারা খেয়ে গেছে। পাইক্কারা এক সময় আমেরিকাকে তাদের গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র মনে করত, আমেরিকাও সেই সহায়তা করেছে। বিশেষ করে স্নায়ুযুদ্ধ, আফগানিস্তান ইস্যু, পাইক্কারা মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, মানে দালালি করছে, বুঝেন না? কিন্তু এখন সময় বদলে গেছে, পাইক্কাদের সাথে এখন চীনের কৌশলগত সম্পর্ক অনেক গভীর। চীন টাকা টুকা দিয়ে পাইক্কাদের কোন রকম বাঁচায় রাখছে, ফকিন্নির জাত, ভিখারির জাত। তাছাড়াও পাইক্কাদের ভূখণ্ডে চীনের বিশাল বিনিয়োগ আছে, করিডোর আছে, বাণিজ্যিক অঞ্চল আছে। আর অন্যদিকে ভারত মার্কিনীদের সাথে প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য, ইন্দো প্যাসিফিক সহযোগিতা বাড়াচ্ছে। কারণ আমেরিকা বুঝে গেছে ভারতকে বাদ দিয়ে ভাই চীনকে মোকাবিলা করা সম্ভব না, কারণ মার্কিনীদের একমাত্র প্রতিপক্ষ চীন। আর এই বাস্তবতার প্রভাব কাশ্মীর ইস্যুতে পড়বেই, এটা আমার ধারণা। আমি জানি না কি হবে। সুতরাং সার্জিও গোরের বক্তব্যকে শুধু পাকিস্তান বিরোধী বক্তব্য হিসেবে দেখলে পুরো বিষয়টা আপনারা বুঝবেন না। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ভারতকে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা বিভিন্ন সময় দেখতে পাচ্ছেন। সার্জিও গোর আরো বলেছেন, যুক্তরাষ্ট্র জম্মু কাশ্মীরের বর্তমান ভ্রমণ সতর্কতা পুনর্বিবেচনা করবে। এটাও কিন্তু ভারতের জন্য ইতিবাচক সংকেত, কারণ একটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভ্রমণ সতর্কতা দেয়, সেটা আন্তর্জাতিকভাবে সেই অঞ্চলের ভাবমূর্তিতে একটা প্রভাব ফেলে। সুতরাং এখানে যদি পুনর্বিবেচনা করা হয় কাশ্মীর ইস্যুতে, সেক্ষেত্রে কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা ইতিবাচক দিক হবে না? স্বাভাবিক না এটা? যদি ভবিষ্যতে এই সতর্কতা শিথিল হয়, তাহলে কাশ্মীরের পর্যটন, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এসব ক্ষেত্রে ইতিবাচক বিষয় হবে না? অবশ্যই হবে। যুক্তরাষ্ট্রের কাছে ভারতের গুরুত্ব যত বাড়বে, পাকিস্তানের কাশ্মীর ভিত্তিক কূটনৈতিক চাপ তৈরির জায়গা তত সংকুচিত হবে, অর্থাৎ পাইকারা খাবে। আর চীন এটাকে সহজভাবে নেবে না, সেটা ভারতও জানে, মার্কিনীরাও জানে। কারণ লাদাখ, আকসাই চীন এবং হিমালয় অঞ্চল সরাসরি ভারত চীন সমস্যার সাথে সংযুক্ত, সীমান্ত সমস্যার সাথে। মার্কিনীরা যদি ভারতের অবস্থানকে আরো বেশি সমর্থন করে, তাহলে দেখবেন চীন স্বাভাবিকভাবে এটাকে নিজের বিরুদ্ধে বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখবে, এবং দেখাটাই স্বাভাবিক। তবে ভারতের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের জাতীয় স্বার্থকে নিজের শক্তিতে এগিয়ে নেওয়া। কাশ্মীর ভারতের অংশ, এটা ভারতের রাষ্ট্রীয় অবস্থান এবং ভারতের আভ্যন্তরীণ সাংবিধানিক কাঠামোর অংশ। বিদেশি কোনো শক্তির স্বীকৃতি ভারতের অস্তিত্বের ভিত্তি নয়, এটা ভারতও জানে, আমরাও জানি। ভারতের শক্তি হচ্ছে তাদের অর্থনীতি, তাদের সামরিক সক্ষমতা, কূটনৈতিক প্রভাব এবং জনগণের রাজনৈতিক অংশগ্রহণ। সবচেয়ে বড় কথা, ভারতের নাগরিকদের দেশপ্রেম। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে, তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।